আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা সবাই ভালো আছো তোমরা? এই তো করোনা, বুঝতে পারছো, মাস্ক নিয়ে এসেছি, খুললাম তোমাদের বোঝানোর জন্য। এখন তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার থেকে আমরা আজকে অংশীদারি হিসাব শিখব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বোর্ডে। এই অংশীদারি হিসাব করতে গেলে কি কি তথ্য উপাত্ত লাগে, কি কি জিনিস জানলে আমরা এই অধ্যায়টি ভালোভাবে করতে পারবো, সেটাই শেখাবো তোমাদেরকে আজকে। আর এই অধ্যায়টি প্রতি বছরেই থাকে পরীক্ষায়, বোর্ড ফাইনালে। এই অধ্যায়টি তোমরা ভালোভাবে করলে আশা করি একটি অঙ্ক অবশ্যই কমন পাবে, এবং সেটি বি অংশে অর্থাৎ খ পাটে। আচ্ছা, আমরা এবার বোর্ডে যাব। এই অংশীদারি হিসাব করার আগে আমাদের একটু জানা দরকার যে অংশীদারি হিসাবটা কি আসলে। একজন ব্যক্তি দিয়ে কিন্তু অংশীদারি হিসাব হয় না। দুই বা তার অধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসাটা শুরু করে, সেটি মূলত অংশীদারি হিসাব। তবে এই অঙ্ক করতে গেলে দুইজন অথবা তিনজন এর বেশি অংশীদার আমরা পাই না, ঠিক আছে? তবে এই অংশীদারি অঙ্ক করার আগে কিছু শর্ত আমাদের খুব মনে রাখা দরকার। সেই শর্তগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দেখো। 1 নম্বর শর্ত হলো অংশীদারি অঙ্কে যদি লাভের অংশ দেওয়া না থাকে, তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস, অঙ্ক করার সময় খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের যে এই অংশীদারি অঙ্কে লাভের অংশ দেওয়া আছে কিনা। অংশীদারি অঙ্কে যদি লাভের অংশ দেওয়া না থাকে তাহলে খুব মনে রাখতে হবে সমানভাবে ভাগ করতে হবে। আমি আবারও বলি, আমাদের এই অংশীদারি অঙ্কে যদি লাভের অংশ দেওয়া না থাকে তাহলে সমানভাবে ভাগ করতে হবে। এছাড়া তারা লাভের অংশ দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে অংশীদারদের মূলধন হিসাবে ভাগ করো, অথবা বলতে পারে অংশীদাররা কে কোন অনুপাতে পাবে সেটিও বলে দিতে পারে। তাহলে কি করতে পারে, পার্সেন্টেজ দিয়ে দিতে পারে কে কত লাভ পাবে, অথবা বলে দিতে পারে কার কত অনুপাত, অথবা বলে দিতে পারে মূলধনের অনুপাতে বন্টন করো। আর যদি কিছুই দেওয়া না থাকে তাহলে আমরা এই লাভের অংশটি সমানভাবে ভাগ করব। অনেকে পরীক্ষার হলে বলে যে স্যার লাভের অংশ দেওয়া নেই, আমি অংশীদারি অঙ্কের লাভটা কিভাবে বন্টন করব বা লাভ ক্ষতিটা কিভাবে বন্টন করব। এটা আমাদেরকে মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এবার দ্বিতীয় শর্তে চলে যাব। দ্বিতীয় শর্তটি হলো অংশীদারি অঙ্কে যদি ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকে, তাহলে এই অংশীদারি অঙ্কে একটা আইন আছে, যদি ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে সবসময় 6% ধরতে হয়। আর যদি ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়াই থাকে তাহলে আমাদেরকে 6% না ধরে যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাই ধরব। তবে সচরাচর অঙ্কে দেওয়া থাকে না, থাকে না বললেই চলে। খুব কম অঙ্কে থাকে, 99% অঙ্কে এই ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া থাকে না, সেটা আমাদেরকে নিজে থেকেই 6% ধরতে হয়। অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভুলে যায়,
তখন পরীক্ষার হলে ভুল করে যে স্যার ঋণের সুদের হার তো স্যার আমি ভুলে গেছিলাম। তবে এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এই যে ঋণের সুদের পার্সেন্টেজটা আমি ধরবো, এই ঋণের সুদটা সে নিচে কবে। যদি সে 1 জানুয়ারিতেই নেয় তাহলে 12 মাসের সুদ ধরতে হবে। 6% কাটবো, কিন্তু তখন 12 মাসের সুদ ধরবো। তবে দেখা যায় এই অঙ্কে সচরাচর বছরের মাঝামাঝি সময়ে ঋণ নেয়, এই জন্য ঋণের সুদটা 6% কাটার পরে 6 মাসের নিতে হয়। আবার অঙ্কে তোমাদেরকে একটু ডস খাওয়ার জন্য বলি বা ভেবাচেকা খাওয়ার জন্যই বলি, অনেক সময় 3 মাসে তারা সুদ ধরার জন্য অক্টোবর বা নভেম্বর বা আগস্ট বা জুলাই অর্থাৎ মাঝামাঝি না বলে একটা তারিখ দিয়ে দেয়। তখন তোমাদেরকে ওই তারিখ থেকে গুনতে হবে যে ডিসেম্বর আসতে কয় মাস লাগতেছে। 4 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে। তার মানে আমাকে যখন ঋণের সুদ কাটতে হবে তবে খুব খেয়াল রাখতে হবে 6% তো ধরবই, প্লাস কয় মাসের সুদ ধরবো, কখনো 9 মাসেরও হতে পারে। এজন্য খুব সতর্ক থাকা লাগবে অংশীদারি অঙ্কে, যে সুদের হার 6%, এটা তো আমাকে মেমোরাইজ করে মনে রাখতেই হবে দেওয়া না থাকলে। আর দ্বিতীয়ত কোন মাসে নিয়ে আসছে, কত পার্সেন্ট, ওই 6% কাটে কত মাসের সুদ নিব, এটা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে 3 নাম্বার শর্ত হলো উত্তোলনের সুদ সব সময় 6 মাসের ধরতে হয়। উত্তোলনের সুদ সব সময় 6 মাসে ধরতে হয়, এটা হলো অংশীদারি অঙ্কের একটি নিয়ম। তবে যদি তারা বলে দেয় যে এত মাসে ধরতে হবে, তাহলে সেই মাস থেকে ধরতে হবে। ধরো বললো যে পুরা বছরের উত্তোলনের সুদ নিতে হবে, তাইলে আমাকে পুরা বছরের নিতে হবে, কিন্তু সচরাচর তারা বলে দিবেই না যে কত মাসের সুদ ধরতে হবে। এই জন্য উত্তোলনের সুদ যখন আমরা কাটবো তখন সবসময় 6 মাসের নিজে থেকেই ধরে নিতে হয়। এইখানে আরও একটা ব্যাপার আছে, উত্তোলনের সুদ যদি প্রত্যেক মাসের শুরুতে বা প্রথমে উত্তোলন করে তাহলে সুদ বের করার নিয়মটা হবে একরকম, যদি মাসের শেষে উত্তোলন করে তাহলে বের করার নিয়মটা হবে আরেক রকম, আর যদি সারা বছর ধরে উত্তোলন করে তাহলে তার নিয়মটা হবে আরেক রকম। সেই উত্তোলনের সুদ আমরা কিভাবে কাটবো সেটাও আমি এই শর্তের মধ্যে তোমাদেরকে লিখে দেব। অবশ্যই এই অঙ্ক করার আগে এই শর্তগুলো তোমাকে ভালোভাবে মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কটি তোমার ভুল হবে না। তাহলে আমরা এখন করব উত্তোলনের সুদ 6 মাসে তো ধরবই, যদি বছরের শুরুতে বা শেষে বা সারা বছর উত্তোলন করে তাইলে আমরা সেগুলো কিভাবে কাটবো সেটাই আমরা এখন বোর্ডে দেখব। উত্তোলনের সুদ কাটার যে নিয়মগুলো আছে আমরা এখানে লিখব সেটা। উত্তোলনের সুদ 1 নাম্বার, অংশীদারগণ যদি সারা বছর উত্তোলন করে এবং উত্তোলনের সুদের হার 5%, তাহলে কি হবে? এইভাবে নৈমিত্তিকও আমাদের থাকতে পারে। অংশীদারগণ যদি সারা বছর উত্তোলন করে এবং উত্তোলনের সুদের হার যদি 5%, সুদের হার 5% হয়, তাহলে কি হবে? কিভাবে আমরা এই সুদটা কাটবো? এইভাবে আমাদের নৈমিত্তিকও থাকতে পারে এবং এই অংশটি আমার মূল অঙ্কে থাকবে। যেমন
আগে সূত্রটি লিখে দেই। উত্তোলনের সুদ সমান সমান উত্তোলনের পরিমাণ গুণন 12 গুণন পার্সেন্টেজ ভাগ 2। দেখো, যদি সে প্রত্যেক মাসে তুলে সারা বছর তাহলে হবে 12 গুণন পার্সেন্টেজ। আর যদি সে থোক বরাদ্দ তুলে যে সারা বছর এত টাকা তুলছে তাহলে সরাসরি পার্সেন্টেজ হবে। যেমন উদাহরণ দেওয়া যাক একটা। অংশীদারগণ প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করেন। তাহলে এই উত্তোলনের সুদটা কাটবো, এই 500 টাকা জাস্ট এই উত্তোলনের পরিমাণের জায়গায় বসায় দেব। তাহলে কি হচ্ছে? উত্তোলনের সুদ সমান সমান 500 গুণন হলো 12 গুণন এই যে পার্সেন্টেজটি 5% ভাগ 2। যে রেজাল্টটি আমাদের আসবে সেটা এখানে বলবে। তাহলে অংশীদারগণ যদি সারা বছর উত্তোলন করে তাহলে এই উদাহরণটি যেমন লিখে দিলাম, প্রত্যেক মাসে যদি প্রত্যেক মাসে তুলে তাহলে এই সূত্রটিতে ফেলে এই অঙ্কটি করতে হবে, মানে সুদটি বের করতে হবে। আর যদি যেমন অংশীদারগণ সারা বছর 20,000 টাকা উত্তোলন করেন। প্রত্যেক মাসে বলা নাই, অংশীদারগণ সারা বছর 20,000 টাকা উত্তোলন করেন। সেই ক্ষেত্রে কি হবে? উত্তোলনের সুদ সমান সমান উত্তোলনের পরিমাণ গুণন পার্সেন্টেজ ভাগ 2। তাহলে এই জায়গাটায় ওই 20,000টি এসে বসবে। তখন আর গুণন 12 হবে না, শুধু পার্সেন্টেজ হবে। তখন পার্সেন্টেজ বলতে এই পার্সেন্টেজটাই বসবে। পার্সেন্টেজ বলতে সূত্র তো আমরা পার্সেন্টেজ লিখলামই, যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটি জাস্ট এইখানে বসবে ভাগ 2, যেটি আমাদের উত্তর আসবে সেটি এইখানে বসবে। বোঝা গেছে? তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। অংশীদারগণ সারা বছর একটা থোক টাকা উত্তোলন করছে, সেটার সুদ আমি কিভাবে কাটবো। অংশীদারগণ সারা বছর প্রত্যেক মাসে, এর আগে যেটা দেখালাম, উত্তোলন করছে, তার জন্য এখানে 12 আসছে। দুইটা গেল। আরও দুইটা জিনিস আছে। অংশীদারগণ যদি প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করে তাহলে কি হবে সেটি আমরা এখন দেখব। তাহলে এটা আমি মিশালাম, তোমরা আশা করি ভালোভাবে এটা দেখে নিছো। যেমন আমি আগে এখানে লিখে দিই, তারপরে আমি আবার বলে দিচ্ছি তোমাদের। অংশীদারগণ প্রত্যেক মাসের শুরুতে, বলতে পারি প্রথমে,
উত্তোলন করে, তাহলে কি হবে? অংশীদারগণ প্রত্যেক মাসের শুরুতে বা প্রথমে উত্তোলন করে, তাহলে কিভাবে সুদটা কাটবো? আর পরীক্ষার হলে এই শুরুটা মানে বছরের শুরুতে বা শেষে এই দুইটাই বেশি আসে। সূত্র: উত্তোলনের সুদ সমান সমান উত্তোলনের পরিমাণ গুণন 13 গুণন পার্সেন্টেজ ভাগ 2। তাহলে অংশীদারগণ যদি প্রত্যেক মাসের শুরুতে বা প্রথমে উত্তোলন করে, তাহলে এই সূত্রটি আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি এই সূত্র মোতাবেক বসালেই এই উত্তোলনের সুদ পেয়ে যাব। যেমন অংশীদারগণ প্রত্যেক মাসের শুরুতে বা প্রথমে 2000 টাকা করে উত্তোলন করে, তাহলে কি হবে? তাহলে তখন আমার এইখানে দিতে হবে 2000 গুণন 13। এটা কিছুটা 10-এর মতো দেখাচ্ছে, আমি আবার ঠিক করে দিচ্ছি, এটা আসলে 13 গুণন এই যে 5% ভাগ 2। তিনভাবে উত্তোলনের সুদ আমরা দেখলাম। দেখো একটুতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। সারা বছর প্রত্যেক মাস হইলে এখানে 12 বসতেছে, সারা বছর থোক টাকা উত্তোলন করলে এখানে 12-13 কিছুই থাকতেছে না। সারা বছর বছরের প্রথমে বা শুরুতে উত্তোলন করলে 13 হচ্ছে। এখন একটা জিনিস বাকি থাকতেছে, সেটা হলো যদি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে তাহলে কি হবে? তাহলে এখন আমরা ক্যালকুলেটর টিপলে এইখানে তার ভাগযোগটা আমরা পেয়ে যাব। আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমাদের ক্যালকুলেটর টিপতেই হয়, এটা ক্যালকুলেটর করলেই আমরা পেয়ে যাব। আর আমরা জানি আমরা সবাই ক্যালকুলেটরে পটু, বিশেষ করে কমার্সে আমরা যারা আছে। আচ্ছা, আমরা এবার চলে যাব তারপরে। আমরা যদি শেষে প্রত্যেক মাসের অংশীদারগণ প্রত্যেক মাসের শুরুর জায়গায় চেঞ্জ হয়ে আমরা এখন কি করব? শেষে উত্তোলন করব। শেষে দেখো সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। অংশীদারগণ প্রত্যেক মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন করে, তাহলে কি হবে? খুব সিম্পল ব্যাপার, এইটাই হবে। জাস্ট এইখানে 13-র জায়গায় 11 হয়ে যাবে। তাহলে এই যে এখানে চেঞ্জ করে তখন আমার 11 হয়ে যাবে। এখন যেটা ফলাফল আসবে সেটাই মনে রাখা খুব সহজ। 4 ভাবে উত্তোলনের সুদ কাটে, তার যে কোনো একভাবে পরীক্ষায় আসবেই। তার মধ্যে শুরু আর শেষে বেশি আসে। প্রথমে আমরা দেখলাম অংশীদারগণ যদি প্রত্যেক মাসে মানে সারা বছর প্রত্যেক মাসে উত্তোলন করে, তাহলে আমরা কি দেখছি? উত্তোলনের পরিমাণ গুণন 12 গুণন পার্সেন্টেজ ভাগ 2। অংশীদারগণ যদি সারা বছর একটা থোক টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলনের পরিমাণ পার্সেন্টেজ ভাগ 2। ভাগ 2 কেন? ওই যে লিখে দিচ্ছি উত্তোলন সুদ সবসময় 6 মাসে নিতে হয়, ওই জন্য ভাগ 2 দিতে হয় নিচে। তারপরে অংশীদারগণ প্রত্যেক মাসের যদি শুরুতে উত্তোলন করে, তাহলে আমরা এই জায়গায় 13 দেই। অংশীদারগণ যদি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে, তাহলে আমরা এখানে 11 দেই। এই 4 ভাবে। তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে অংশীদারি অঙ্কে লাভ লোকসানের কোনো অংশ দেওয়া নেই, তাহলে সমানভাবে ভাগ করব। তারপর দ্বিতীয় শর্ত আমি দিয়েছিলাম, অংশীদারগণ যদি ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকে, তাহলে 6% ধরতে হবে। তারপরে সে কোন মাসে ঋণটা নিছে সেই অনুযায়ী তার 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 7 মাস হতে পারে, 8 মাস হতে পারে, সেটা যেই মাসে ঋণ নিছে সেই তুলনায় হিসাবটি হবে। তারপরে আমরা চলে গেছিলাম অংশীদারি উত্তোলনের সুদ সবসময় 6 মাসে নিতে হয়। যদি অঙ্কে বলে দেয় 6 মাসের অধিক বা কম, তাহলে সেই হিসাবে নিতে হবে। আর ও উত্তোলনের সুদ কাটার যে কয়টি নিয়ম আছে সেগুলো আমি সুন্দর করে তোমাদের লিখে দিলাম। এখন আমরা দেখব এই অংশীদারি অঙ্কের কয়টা পার্ট। অ্যাকচুয়ালি এই অংশীদারি অঙ্কের 2টি পার্ট। পার্ট 2টি আমি লিখে দিচ্ছি। এই অংশীদারি অঙ্কে আমরা মূলত 2টি পার্ট বলে 2টি অংশে ভাগ করি।
তার প্রথম অংশটি হলো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। দুই নম্বর অংশটা হলো অংশীদারদের মূলধন হিসাব। দুই অঙ্কের দুটি করে ছক আছে। অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের একরকম ছক, আর অংশীদারদের মূলধন হিসাবের আরেক রকম ছক। এইখানে আরো একটা কথা, অংশীদারি অঙ্কে দুই ধরনের ঘর টানে। কেউ বলে এটা হলো ব্রিটিশ নিয়ম, কেউ বলে এটা আধুনিক নিয়ম। তবে যে কোনো এক নিয়মে কাটলেই হবে, অসুবিধা নাই। কোনো কোনো বইতে দেখাইছে এক ছক, কোনো কোনো বইতে দেখাইছে আরেক ছক, এত অঙ্ক কেটে দিবে না। তবে এখন আমরা এই অংশীদারি অঙ্কের ছকে চলে যাব, যে এই ছকটি কেমন হবে, অংশীদারদের লাভ লোকসান আবন্টনের ছকটি কেমন হবে। আমরা প্রয়োজনে দুইভাবেই ছক টানে দেখাবো। আমি দেখাবো, যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা করতে পারো, এতে কোনো অসুবিধা নাই, অঙ্ক কেটে দিবে না। প্রথমত আমি যেটা আধুনিক এখন সচরাচর বইগুলোতে চলছে সেই ছকটি প্রথমে দিচ্ছি, আর যেটা আগে ছিল সেই ছকটি তার পরে দিচ্ছি আমি, বা পাশাপাশি দিচ্ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরে নিলাম একটা অঙ্কের 3 জন অংশীদার, তাহলে কিভাবে আমরা করব? এইটা হলো বর্তমানে এই ছকটি চলছে। এই ছকটিতে দুইটা ফের উপর নিচে কিছু কিছু ফিগার বসে, কোন টাকাগুলো উপরে বসবে আর কোন টাকাগুলো নিচে বসবে সেগুলো আমি তোমাদের এখানে একটা লিস্ট করে দেব, এবং আমাদের বইয়ের উদাহরণ তো এই লিস্টগুলো দেওয়া আছে। এই অনুযায়ী তোমাকে লিস্টগুলো মনে রাখতে হবে, কোনটা উপরে বসবে আর কোনটা নিচে বসবে, সেগুলো আমি একটু নমুনা আকারে তোমাদের লিখে দিচ্ছি। নিট লাভ স্থানান্তরিত, এই নিট লাভের টাকাটা আমাদের অঙ্কেই দেওয়া থাকবে, সেটা যত বড় অঙ্ক হোক আর যত ছোট অঙ্ক হোক, সেই টাকাটা আমাদের সরাসরি দ্বিতীয় কলামে এনে বসাতে হবে। এই স্টার চিহ্নটি একটা টাকা, এই টাকাটা কত হবে সেটা অঙ্কেই দেওয়া থাকবে। কোনো অঙ্কে 1 লাখ থাকে, কোনো অঙ্কে 1,70,000 থাকে, কোনো অঙ্কে 20,000ও থাকতে পারে। লিখেই দিবে তারা নিট লাভ, আমরা নিট লাভ লিখে স্থানান্তরিত লিখে দিব জাস্ট। তারপরে আমরা বসাবো, লিখব অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখব উত্তোলনের সুদ। অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে কি লিখে দিলাম, উত্তোলনের সুদ। কেউ কেউ এই কথাটা লেখে, কেউ কেউ আবার লেখে না, তবে লেখা ভালো। আমি বলে দিলাম আগেই যে ধরে নাও এই অঙ্কটার অংশীদার 3 জন, আমরা বলতে পারি ক খ গ এ বি সি, এই 3 জন অংশীদার। এখন একটু আগে যে আমি দেখালাম উত্তোলনের সুদ কিভাবে কিভাবে কাটে, তারা অঙ্কে হয়তো বলে দিতে পারে প্রত্যেক মাসের শুরুতে, প্রত্যেক মাসের শেষে, সারা বছর প্রত্যেক মাসে। ওরা যদি উত্তোলনের সুদ না কাটা থাকে তাহলে আমাকে ওইখানে কেটে আনে এখানে ওই ফিগারটা বসাতে হবে। আর যদি অনেক অঙ্কে আছে ওরা উত্তোলনের সুদ কেটেই দিছে, যদি উত্তোলনের সুদ কেটেই দেয় তাহলে আমাকে আর বের করতে হবে না, যদি না দেয় তাহলে আমাকে
মানে সাইডে খসড়া করে সেই উত্তোলন সুদটি বের করে আনে এখানে বসাতে হবে। ধরে নিলাম 500, এর হলো 450, এর হলো 400, এইভাবে বের হতে পারে। তবে আমরা ছাত্রছাত্রীদের বোঝানোর সুবিধার্থে এই জায়গাগুলোতে স্টার চিহ্ন দিয়ে থাকি। আমি একটা ফিগার দিয়ে বুঝালাম, আবার আমরা বোঝানোর স্বার্থে কী করি, মনে করে এইটা একটা সুদের টাকা, এটা একটা সুদের টাকা, এটা একটা সুদের টাকা, এই 3 সুদের টাকা আমরা এইখানে বসাবো। বাস, তাহলে আমাকে মনে রাখার বিষয়, প্রথমে নিট লাভ বসবে, তারপরে কি বসবে, উত্তোলনের সুদ বসবে। এই উত্তোলনের সুদ আমরা কিভাবে নিয়ে আসবো, সাইডে খসড়া করব। ওই যে আমি একটু আগে দেখালাম কিভাবে উত্তোলনের সুদ কাটতে হয়। তাহলে উত্তোলনের সুদ আবার যদি অঙ্কের মধ্যে বের করে দেয়, তোমাকে আবার বের করা যাবে না, তখন ওই সুদটা নিয়ে আসে আমাকে এখানে বসাতে হবে। আর যদি না থাকে তাহলে আমরা এটা বের করে নিয়ে আসে বসাবো। তারপরে আমি কি বসাবো, আবার লিখবো অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবো পণ্য উত্তোলন। কি লিখবো, পণ্য উত্তোলন। তবে একটা অঙ্কে এই পণ্য উত্তোলন, যেমন এখানে উত্তোলন সুদ সবাই কাটছে, পণ্য উত্তোলন সবাই করে না, 1 জন বা 2 জন করে। ধরে নিলাম এ পণ্য উত্তোলন করছে, তাহলে এ পণ্য উত্তোলন যত টাকা করছে তত টাকা এইখানে বসবে। তাহলে আমাকে মনে রাখতে হবে এই 3টি জিনিস উপরে বসবে, এইটা যোগ করে আমার এই কলামে আসবে। তখন আমি কি করলাম, দেখো নিট লাভের টাকাটা সরাসরি বসালাম, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, প্রথম ঘরের টাকায় লিখলাম, এই 2টাকে যোগ করে এইখানে বসালাম। এই টাকার সাথে উপরের টাকার যোগ হবে, এটাকে আমাদের বোঝার স্বার্থে আমরা লিখে রাখলাম। এই টাকাটি এবং এই টাকাটি আমরা যোগ করলাম। আমরা মূলত কাল্পনিকভাবে এটা সূত্রের ছক বা নমুনা ছক সূত্র আকারে এটা লিখলাম। কেউ যদি এটাকে মনে রাখতে পারে তাহলে যে কোনো অঙ্ক সে করতে পারবে। তাহলে কি করলাম, এই টাকাগুলো আমরা বের করে নিয়ে এসে এখানে বসালাম। পণ্য উত্তোলন যে কোনো একজন করে, আমি এখানে এ লিখছি, বিও হতে পারে, সিও হতে পারে, সেটা আমি এখানে বসাবো। এই দুটোকে যোগ করে এখানে বসাবো, এই টাকার সাথে এটা যোগ হবে। এটা কখনো বিয়োগ হবে না, এটা মনে রাখতে হবে। এই টাকার সাথে এটা যোগ হবে। এইটাকে আমরা এখন একটা সংকেত দিয়ে রাখতে পারি। কি সংকেত, ক নাম্বার বা স্টার চিহ্ন, এরকম একটা সংকেত দিলাম স্টার চিহ্ন দিয়ে, বা ক লিখতে পারি, বা 1 লিখতে পারি, এটা লিখতে পারি মোট। মোট লেখে, অর্থাৎ এই 2টা যোগ করে মোট আসছে এখানে। এখন আমরা লিখব এখানে এর নিচে কি কি ফিগার বসবে সেটা আমাদের এখন মনে রাখার বিষয়। সবার আগে আমরা বসাবো মূলধনের সুদ। মূলধনের সুদ লিখে এটা একটা স্টার চিহ্ন দিব। এই যে 3 ব্যক্তি আছে, এ বি সি, এরা 3 জনের মূলধনের সুদ আমরা এইখানে বসাবো। এখন মজার ব্যাপার হলো, স্যার মূলধনের সুদ কি ওরা কেটে দিবে না আমরা বের করব? অবশ্যই অঙ্কে মূলধনের সুদ কিভাবে কাটবা তার একটা পার্সেন্টেজ দিয়ে দিবে এবং মূলধনের টাকা দিয়ে দিবে। সেই টাকা থেকে আমরা মূলধনের সুদ কেটে আনে এখানে বসাবো। তাহলে আমাকে মনে রাখতে হবে মূলধনের সুদের টাকা এখানে বসবে, উপরে বসানো যাবে না, তাইলে অঙ্ক ভুল হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে উপরে এই জিনিসগুলোর বাইরে অন্য কিছু বসবে না, নিচের জিনিসগুলো বসবে না। তাহলে এইখানে আমাকে মূলধনের সুদ বসাতে হবে। তারপরে বসাতে হবে বেতন। বেতন 1 জন বা 2 জন তুলবে। তারপরে বসাতে হবে ঋণের সুদ। ঋণের সুদ সচরাচর 1 জন তুলে। তারপরে বসবে কমিশন যদি থাকে।
তারপরে থাকবে লাভের অংশ। এখন এইখানে তোমাকে মনে রাখতে হবে সচরাচর এই জিনিসগুলো আসে, যেমন মূলধনের সুদ বসবে, বেতন বসবে, কিন্তু বেতন নিয়ে কথা আছে। কথা কেমন? বেতনটা কখনো কখনো বসবে, কখনো কখনো বসবে না। এখন কথা হচ্ছে স্যার কখন বসবে আর কখন বসবে না, এটাকে আমি আলাদাভাবে তোমাদেরকে এখন আরও ব্রিফ করব যদি আমি সময় পেয়ে থাকি, না হলে অবশ্যই নেক্সট ক্লাসে আমি আলোচনা করব বেতনটা কখন বসবে আর কখন বসবে না। এছাড়া ঋণের সুদ, ওই যে ঋণের সুদ সম্বন্ধে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ঋণের সুদ 6% সবসময় ধরতে হবে। তারপরে হলো তোমার কয় মাসে ধরতে হবে সেটা অঙ্কে ইঙ্গিত দেওয়া থাকবে। কমিশন সবসময় অঙ্কে থাকে না, তবে মাঝে মধ্যে থাকে। কমিশন থাকলে এখানে বসবে। আরেকটা জিনিস, কমিশনের পরে ভাড়া বা বিজ্ঞাপন, বকেয়া খরচ যদি থাকে তাহলে সেগুলো কিন্তু বসে। সেটা মিসিং হয়ে গেছে, এখানে লিখিনি, আমি লিখে দিচ্ছি এখন। ভাড়া বা বিজ্ঞাপন যদি বকেয়া থাকে, ভাড়া বা বিজ্ঞাপন থাকলে সেটা এখানে বসবে। আচ্ছা, তারপরে দেখো এটাকে যোগ করার পরে যে ফিগারটা আসবে সেটা এখানে বসবে। এটাকেও আমরা মোট ক বলবো। ক খ যেহেতু ইউজ করিনি, স্টার চিহ্ন ইউজ করছি, তাহলে স্টার চিহ্ন ইউজ করব। এখানে লিখব মোট। এই টাকা থেকে এই টাকা সবসময় বিয়োগ হবে, বিয়োগ করে যেই টাকাটি আসবে সেই টাকাটি আমার লাভ হতে পারে অথবা লস হতে পারে। এই টাকা থেকে এই টাকাটি বাদ দিলে যেই ফিগারটি আসবে সেটা লাভ অথবা লস হবে। কিভাবে বুঝবো? এই টাকাটার চেয়ে এই টাকাটি যদি ছোট হয় তাহলে লাভ হবে। এই টাকা থেকে এই টাকাটি, নিচের টাকাটি বড় হলে লস বা ক্ষতি হবে। লাভ বা লস, এই লাভ বা লসের অংশটা তাদের অনুপাত অনুযায়ী আমরা ভাগ করব, যদি অনুপাত দেওয়া থাকে, অথবা লাভ লোকসান ভাগ করার কোনো হিংস থাকে তাহলে সেই অনুপাতে ভাগ করব। আর যদি কিছুই বলা না থাকে তাহলে আমি সমানভাবে ভাগ করে দেব। তাহলে অংশীদারি অঙ্কের মোটামুটি আমরা একটা গ্যাপ চিহ্ন, মানে একটা মোটামুটি একটা চিত্র পেলাম যে অংশীদারি হিসাব কি, অংশীদারি হিসাব অঙ্ক করতে গেলে কি কি জিনিস আমলে নিতে হবে, কি কি শর্ত মনে রাখতে হবে। তারপরে আরও মনে রাখতে হবে যে এই ছকটি কেমন হবে। তারপর আরও মনে রাখতে হবে যে এই ছকের মধ্যে কোন জিনিসগুলো বসবে আর কোন জিনিসগুলো বসবে না। ওকে? যেমন তুমি যদি মনে করো স্যার আমি মূলধনের সুদটা স্যার উপরে দিই আর উত্তোলনের সুদটা নিচে দিই, তাহলে কিন্তু অঙ্ক হবে না, তাহলে কিন্তু অঙ্কটি হবে না। তুমি যদি মনে করো স্যার পণ্য উত্তোলনটা নিচে দেওয়া যায় না, বেতনটা উপরে দেওয়া যায় না, এই গণ্ডগোলটি করা যাবে না। যেটা উপরের জিনিস সেটা উপরেই বসাতে হবে, নিচের জিনিসটি নিচেই বসাতে হবে, তারপরে যোগ বিয়োগ করে তোমার লাভ বা ক্ষতি বের হবে। মনে থাকবে? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এগুলো একটু দেখে নিব ভালোভাবে, বাসায় একটু চর্চা করব কোন জিনিসগুলো উপরে বসে কোনগুলো নিচে বসে। আর আমরা জানি শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে করোনার মহামারী চলছে, এই জন্য অবশ্যই আমরা মাস্ক পরবো। তোমাদেরকে লেকচার দেওয়ার জন্য আমি মাস্ক খুলে রাখছিলাম, এই যে মাস্ক আবার পরছি। তোমরা সবাই মাস্ক পরে কাজ করবা, আবার বাসায় নিরাপদে থাকবা। ঠিক আছে? ওকে।